সাসপেন্স অফ দ্য ডে শুধুমাত্র জানিনার সাথে। বাংলার কিছু নতুন গল্পকারের গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাসপেন্স অফ দ্য ডে। আজকের গল্প নীলকুঠি নীল সাহেব। গল্পটি লিখেছেন পবিত্র মণ্ডল। এই গল্পের সকল চরিত্র, স্থান এবং ঘটনা কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আকস্মিক বলে গণ্য করা হবে। প্রধান চরিত্রে সন্দীপ, দয়াল, শশীভূষণ, নীলকর সাহেব এবং পথিক। সন্দীপের ভূমিকায় রয়েছে নীল, দয়ালের ভূমিকায় চন্দন, শশীভূষণের ভূমিকায় আফজল, নীলকর সাহেবের ভূমিকায় পবিত্র আর পথিকের ভূমিকায় প্রীতম। গল্পের সূত্রধার পবিত্র। শুরু হচ্ছে আজকের গল্প নীলকুঠি নীল সাহেব। আমরা যে মেসটাতে থাকি সেটা শহরের একটু ভিতরে। মোট 5 জন থাকি। যে 5 জন থাকি তাদের মধ্যে একমাত্র সন্দীপদা একটু রসিক মানুষ। রাত্রেবেলাতে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই জড়ো হতাম ছাতে। সেখানে নানা রকম গল্প হতো। সন্দীপদা শহরের একটা পোস্ট অফিসের পোস্টমাস্টার। এরকমই একদিন সন্ধ্যায় গল্প করতে করতে আমি হঠাৎই জিজ্ঞেস করলাম, সন্দীপদা, আপনি ভূত দেখেছেন কখনো? মানে ভূত প্রেত এসব বিশ্বাস করেন? সন্দীপদা আমার মুখের দিকে একটু তাকিয়ে নিয়ে হাতের জ্বলন্ত সিগারেটটাতে একটা শুকটান দিয়ে উল্টে আমাকে প্রশ্ন করলেন, কেন রে, তুই কিছু দেখলি নাকি? না, মানে আমার লাইব্রেরির অ্যাসিস্ট্যান্টটা বলছিল ওদের গ্রামের একটা ছেলেকে নাকি কিসব মেয়ে ভূতে নাকি ধরেছে আর কিসব বলছিল, তাই বুঝলাম বলে সন্দীপদা হাতের সিগারেটটাতে আর একবার একটা শুকটান দিলেন। তারপর একটু আড়িমুড়ি ছেড়ে বললেন, তাহলে শোন, আজ যখন ভূতই এলো তখন একটা ভূতের গল্পই বলি। বলে সন্দীপদা একটু থামলেন। তারপর বলতে লাগলেন, আমি তখন সাহেবগঞ্জের পোস্টমাস্টার। গ্রামটা খুব ছোট না হলেও খুব বেশি বড়ও নয়, মাত্র 100-2 ঘরের বাস। গ্রামের মানুষ চাষবাসেই বেশি নির্ভর। হাই স্কুল নেই, থাকার মধ্যে একটা প্রাইমারি স্কুল আর গ্রামের মাঝখানে একটা ছোট্ট রেল স্টেশন। তার থাকা বলতে আমি যে পোস্ট অফিসটাতে চাকরি করতাম সেটা তাও আবার গ্রামের বাইরে। পাশে একটা নীলকুঠি, ভাঙা চোরা অবস্থাতে তখনও তার উপস্থিতিটা বজায় রেখেছে। সারাদিন কাজকর্ম সেরে রাত্রে ওই অফিস ঘরেই থাকি। এই পর্যন্ত বলে সন্দীপদার হাতের সিগারেটটাতে আর একটা শুকটান দিয়ে শেষ অংশটা ফেলে দিল। তারপর আবার শুরু করলো, আমার যে পিয়ন ছিল দয়াল বাড়ুচ্ছে, ওই আমার রান্নাবান্না করে দিত। তার জন্য আমি ওকে কিছু আলাদা করে পয়সা করে দিতাম। দয়াল খুব সকালে ওর বাড়ির কাজ সেরে এখানে আসতো। তারপর আমার জন্য রান্না করে দিয়ে ও ওর ডিউটিতে বেরিয়ে যেত। আমি ততক্ষণে আমার বাকি কাজ সেরে ফেলতাম। বুঝতেই পারছিস, গ্রামের পোস্ট অফিস, খুব বেশি একটা কাজের চাপ ছিল না। দয়ালের ডিউটিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম। আমি একটা পান মুখে ভরে আমার বাকি কাজটুকু সেরে নিতাম, আর দয়াল আমাদের পোস্ট অফিসের পাশের পুকুরটাতে বাসন ধুয়ে নিত। তারপর একটু বিশ্রাম করতে করতে নানা রকম গল্প করতাম। বিকেল গড়িয়ে যেতে না যেতেই দয়াল বাড়ি চলে যেত। আমি বেরোতাম একটু পায়চারি করতে, কোনো দিন স্টেশনে, কোনো দিন প্রাইমারি স্কুলটার দিকে, আবার কোনো দিন বাজারের দিকে। দয়াল অবশ্য আমাকে প্রত্যেক দিনই বলে দিত, মাস্টারবাবু, বেশি অন্ধকারের বাইরে ঘুরবেন না যেন। বুঝতেই পারছেন গ্রামগঞ্জের ব্যাপার, জায়গা মোটেও ভালো নয়। তার উপর আবার আপনি এখানে নতুন এসেছেন। এই কথাগুলো বলেই ও শটানে বাড়ি চলে যেত। আমি কেবল একটু হেসে বলতাম, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর ঘুরে এসে অফিস ঘরে ঢুকে একটু আধটু গল্পের বই পড়তাম। ইলেকট্রিকের আলো ছিল না, একটা হ্যারিকেনের আলোতেই ওই কাজটা সারতে হতো। আবার কোনো দিন আমার অফিস ঘরে যে জানলাটা নীলকুঠির দিকে ছিল সেটা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম। ওই জানলার পাশ দিয়ে একটা মিঠো রাস্তা সাহেবগঞ্জের বাজারের দিকে চলে গেছে।
রাস্তার ওই প্রান্তে অন্য এক গ্রাম মহেশতলা, সেটা অবশ্য 2 কিলোমিটার দূরে। মাঝে প্রচুর চাষের জমি। এইভাবেই কখন রাত্রি হয়ে যেত বুঝতেই পারতাম না। তখন খাওয়া দাওয়া শেষ করে বিছানাতে গিয়ে একটা সিগারেট টেনে শুয়ে পড়তাম। সকাল হলেই আবার সেই একই ছকে জীবনযাপন। সন্দীপদা এই পর্যন্ত বলে একটু থামলেন, তারপর আর একটা সিগারেট ধরিয়ে নিয়ে আবার বলতে লাগলেন। সেদিন আষাঢ়ের প্রথম দিন। দিনটা ছিল মঙ্গলবার। খুব সকাল থেকেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ভাবলাম আজ বোধহয় দয়াল আর আসবে না, কিন্তু আমার ধারণাটা ভুল প্রমাণিত করে দিয়ে বর্ষাতি মাথায় দয়াল হাজির। মনে মনে একটু খুশি হলাম, তার কর্তব্যবোধ লক্ষ্য করে নয়, বরং এই ভেবে যে নিজেকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। দয়াল অফিস ঘরের বারান্দাতে উঠে এসে আমারই একটা গামছা দিয়ে গা মুছতে মুছতে বলল, প্রভু আজ তো শহরে যাওয়া হবো না মন কয়। আমি ওকে সাই দিয়ে বললাম, তার কি করা যাবে বলো, যাক রান্নাটা করতে লাগো, তারপর বেলাতে যদি একটু বৃষ্টিটা ধরে তাহলে দেখা যাবে খন। ঠিক আছে বাবু। বলে দয়াল রান্নার কাজে লেগে গেল। সেদিন আর বৃষ্টি থামল না, কাজেই দয়াল শহরে যেতেও পারল না। সন্ধ্যার একটু আগে বৃষ্টিটা একটু ধরেছিল, তখন দয়াল বাড়ি চলে গেল। সন্ধে নামতেই পাশের পুকুরটা থেকে ব্যাঙের গ্যাঁগর গ্যাঁগর আওয়াজ আসছিল। ঝিঝি পোকাগুলিও সমান তালে তাল দিচ্ছিল। দূরে নীলকুঠিটার ওপারে যে জঙ্গল ছিল সেখান থেকে শিয়ালগুলো খুব ডাকছিল। বেচারাদের আর কি দোষ, সারাদিন খুব ভিজেছে। সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। আমি খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটা সিগারেট ধরিয়ে জানালাটাতে গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ চোখ গিয়ে পড়ল ভাঙা নীলকুঠিটার দিকে। দেখলাম একটা আলো, খুব তেজি, কিন্তু আমি অনেকটা দূরে বলে সেটাকে মৃদু বলে মনে হচ্ছিল। আলোটি স্থির নয়, এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে। হঠাৎই মনে হলো জানালাটার পাশের রাস্তাটা দিয়ে কে একজন হেঁটে যাচ্ছে ওদিকটা। আমার শরীরে ততক্ষণে শিহরণ খেলতে আরম্ভ করে দিয়েছে। আমি একটু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে কে ও কে যায়? এই যে আমি বাবু, বর্ষা নামছে কিনা ব্যাঙ ধরতেছিলাম। আমি মনে মনে বললাম, হতভাগার দল, ব্যাঙ ধরার আর সময় পেল না। কিন্তু মনের ভয়টা মনেই চেপে রাখলাম। বললাম, ও ঠিক আছে যাও। পরের দিন সকাল, ঝরঝরে আকাশ। সকালবেলায় দয়াল এসে হাজির। ওকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই যে ভাঙাচোরা বাড়িটা পড়ে আছে ওটা কাদের ছিল? কোনো জমিদারদের? না বাবু, ওটা নীল সাহেবরা বানিয়েছিল। এই যে পোস্ট অফিসটা দেখতেছেন, এটা ওদেরই বানানো। এবারে আমি বুঝলাম, আর দয়ালের কথা যে ঠিক তা আমার অফিস ঘরখানা ভালো করে দেখলেই বোঝা যায়। এটা আজ থেকে প্রায় 150 বছরের পুরনো। দেওয়াল থেকে চুন সুরকি প্রায় ঝরে গেছে বললেই চলে। দেওয়ালের সরু সরু ইটগুলো এমনভাবে বেরিয়ে আছে যে দেখলেই মনে হবে কোনো এক রুগ্ন গ্রাম্য ছেলের বুকের হাড়গুলো বুকের চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দয়াল যথারীতি আমার এখানে কাজকর্ম সেরে দিয়ে শহরে রওনা দিল। শহর থেকে ফিরেই আবার চলে গেল চিঠি বিলি করতে। চিঠি বিলি করা শেষ করে এসেই আমার এখানে বাকি কাজ সেরে দিয়ে বাড়ি চলে গেল। ওই রাতে আর কিছুই দেখলাম না। পরের দিন শুক্রবার সকালবেলা যথারীতি দয়াল এলো, রান্না করলো, আবার শহরেও চলে গেল। ও শহরে চলে যাওয়ার পরই আমি ঘরের ভেতর থেকে একটা ডাক শুনতে পেলাম। গলাটা অচেনা। মাস্টারবাবু আছেন? মাস্টারবাবু? আমি ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে দেখি একজন ভদ্রলোক, গ্রাম্য পোশাক, পরনে ধুতি পাঞ্জাবি। আমি বললাম, হ্যাঁ বলুন, কি দরকার? আগে এমন কিছু দরকার নেই, আসলে আপনার আগে যে মাস্টারবাবু ছিলেন তার সাথে আমার আলাপ ছিল। আমার নাম শশীভূষণ শর্মা, পাশের গ্রাম মহেশতলা, ওখানেই থাকি। তা তিনি হঠাৎ বদলি হয়ে চলে গেলেন। অনেক দিন হলো এদিকে আসেনি।
আসলে কাজের মানুষ, সময় হয়ে ওঠে না। আবার যখন সময় পাই তখন আর আসতে ইচ্ছা করে না। আজ এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। আমি বললাম, তা বেশ তো, আমারও সেরকম কাজ কিছুই থাকে না, আসবেন মাঝে মধ্যে, একটু আধটু গল্প তো করা যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, আজ চলি, পরে একদিন আসবো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। সেদিনটা বেশ ভালোই কাটলো। বিকেলে দয়াল চলে যাওয়ার পর আবার বৃষ্টি এলো। বৃষ্টির জন্য আমার আর বাইরে বেরোনো হলো না। মনে মনে একটু বিরক্তি হলাম, কিন্তু কি করি, প্রকৃতির উপর তার খবরদারি করা চলে না। তাই অজ্ঞতা ঘরের মধ্যে বসে রইলাম। সন্ধ্যা হলো, ধীরে ধীরে রাত্রিও হলো। তারপর সেদিনও দেখলাম সেই আলো। আজ আর ভয় পেলাম না। খাওয়া দাওয়া সেরে একটা পান মুখে ভরে বিছানায় গিয়ে বসলাম। তারপর সেটা অর্ধেক খাওয়া হতেই একটা সিগারেট ধরালাম। ওটা শেষ হলে পর ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। বিছানাতে এপাশ ওপাশ করতে করতে বিছানাতে উঠে বসলাম। তখনও বাইরে ব্যাঙগুলো ডাকছে, ঝিঝি পোকাগুলো সমানে ডেকে চলেছে। কেবলমাত্র শেয়ালগুলোর আওয়াজ আর পেলাম না। বিছানাতে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিয়েছি। একটা টান মেরে ধুয়ো ছাড়ব, হঠাৎ আমার চোখটা গিয়ে পড়ল জানালার উপর। যেই চোখ পড়ল অমনি মনে হলো কে যেন টুক করে সরে গেল। মনে হলো সে এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিল। আমি সিগারেট হাতে উঠে পড়লাম। বালিশের তলা থেকে টর্চটা বের করে জানালার বাইরে আলো ফেললাম। তারপর বেশ গম্ভীর গলায় বলে উঠলাম, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া পেলাম না। ভাবলাম হয়তো আমার চোখেরই ভুল। সিগারেটটা শেষ করে আবার শুয়ে পড়লাম। পরদিনটা বেশ ভালোভাবেই কেটে গেল। কিন্তু প্রথম আমার বিপদের সূচনা হলো ওই দিন, অর্থাৎ শনিবার রাত্রে। ওই রাত্রে ব্যাঙগুলো পুরো চুপচাপ করে গেছে, কিন্তু ঝিঝিগুলো সেই একঘেয়ে গান গেয়েই চলেছে। রোজকার অভ্যেস মতো আমি শুয়ে পড়েছি রাত্রি 10টার মধ্যেই। হঠাৎ গভীর রাত্রে মনে হলো জানলার বাইরে কে যেন ডাকছে। বাংলা উচ্চারণ, কিন্তু কেমন ভাঙা ভাঙা, তাতে হিন্দির টানও কিছুটা আছে। ঝিঝিগুলো থেমে গেল। মনে হলো এক ধমকে কে যেন ওদের থামিয়ে দিল। তারপর শুনলাম, মাস্টার, আমি তোমাকে ছাড়বে না। ফ্ল্যাট ইন্ডিয়ান, তুমি আমাকে খুন করেছিলে, আমি তোমাকে খুন করবে। ফ্ল্যাট ইন্ডিয়ান। তারপর বিরাট এক অট্টহাসি চারিদিক যেন ভরিয়ে দিল। সে কি ভয়ানক হাসি! আমি আর ঠিক থাকতে পারলাম না। তাড়াতাড়ি উঠতে গেলাম, কিন্তু হঠাৎ মাথাটা ঘুরে গেল। মাথাটা ঘুরে গিয়ে বিছানাতেই পড়ে গেলাম। পরদিন রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা এত পরিষ্কার, ঠিক যেন শরতের আকাশ। গতকাল রাত্রের কথা মনে পড়তে নিজেই যেন লজ্জা পেলাম। ভাবলাম শরীরটা দুর্বল ছিল, তাই কি শুনেছি। সেদিন দুপুরে দয়াল চলে গেল, আর যাবার আগে বলে গেল, বাবু, বাড়িতে পোলাটার বেজাই জ্বর, আজ আর থাকতে পারবো নি বাবু, আজ বরং যাই। দয়াল চলে যাওয়ার পর কি করব ভাবছি, হঠাৎ দেখি শশীভূষণ হাজির। এক গাল হেসে নিয়ে বললেন, নমস্কার মাস্টার বাবু, তা ভালো আছেন তো? আজ আবার চলে এলাম গল্প করতে। আমি বললাম, তা বেশ করেছেন, ভেতরে আসুন। ভদ্রলোককে নিয়ে গিয়ে বসালাম অফিস ঘরের ভেতরেই। নানা রকম কথাবার্তা বলতে বলতে শশীভূষণ হঠাৎ আমাকে বলে উঠলেন, জানেন তো এই পোস্ট অফিসের একটা ইতিহাস আছে? আমি বললাম, না, কই, তা তেমন তো কিছু শুনিনি। কীরকম ইতিহাস শুনি? সে 150 বছর আগেকার ইতিহাস, নীল বিদ্রোহের কিছু আগের ঘটনা। জন ম্যাকিন্টন নামে এক সাহেব এই নীলকুঠিটা স্থাপন করালেন। তারপর চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করাতে লাগলেন।
যে সমস্ত চাষিরা নীল চাষ করতে চাইতো না, ম্যাকিনটন সাহেব তাদের ধরে এনে অকথ্য অত্যাচার চালাতো। বাড়ির মেয়ে বউদের পর্যন্ত রেহাই দিত না। ম্যাকিনটন সাহেব এখানে আসার ঠিক পরের বছরই এই পোস্ট অফিসটা তৈরি হলো। ভাগ্যক্রমে এই পোস্ট অফিসে মাস্টারের চাকরি পেল মহেশতলারই ছেলে চন্দ্রকান্ত শর্মা। সাহেবের এই অত্যাচার চন্দ্রকান্ত সহ্য করতে পারত না, কিন্তু কি করবে, গরিবের ছেলে, চাকরিও ছাড়তে পারে না। ভদ্রলোক থেমে গেলেন এই পর্যন্ত বলে, তারপর কি একটু ভেবে উঠে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, সর্বনাশ, এই যে খুব মেঘ করছে দেখছি, আজ আর গল্প হবে না মাস্টারবাবু। এই বলে সে ব্যস্তভাবে চলে গেল। আমিও লক্ষ্য করিনি কখন সন্ধে হয়ে গেছে। আমিও উঠে এসে একটু বাইরে দাঁড়ালাম। তারপর রাত্রি 9টা পর্যন্ত বই পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছি। তখনও কিন্তু বৃষ্টি নামেনি। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কোথায় যেন বিরাট জোরে বাজ পড়ল। আমি বিছানা ছেড়ে উঠে বসেছি। একটা সিগারেট ধরিয়ে উঠে গিয়ে নীলকুঠিটাকে দেখতে লাগলাম খোলা জানালা দিয়ে। দূরে কোথায় যেন শিয়াল ডাকছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। ব্যাঙগুলো গ্যাঙর গ্যাং শুরু করে দিয়েছে। ঝিঝিগুলো তাদের সুর ভাজছে। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়ে শশীভূষণের সেই কথাগুলি ভাবতে লাগলাম। মনে পড়তে লাগলো ছোটবেলায় স্কুলে পড়া নীলকরদের অত্যাচারের বিবরণ। বাইরে আবার একটা বাজ পড়ল। তার তীক্ষ্ণ আলোর ছটা আমার চোখে পড়ল। হঠাৎ মনে হলো বাইরে, হ্যাঁ ঠিক আমার ঘরের দরজার উপরে কারা যেন খুব ঝগড়া করছে। আমার মনে শিহরণ জাগলো। আমি হাতের সিগারেটটা জানালার বাইরে ফেলে দিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। উত্তেজনায় টর্চটা নিতে ভুলে গেছি। দরজায় গিয়ে কান পাতলাম। তারপর যা শুনলাম, আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই পর্যন্ত বলে সন্দীপদা একটু থামলেন। তারপর সিগারেটে একটা সুকটান দিয়ে আবার শুরু করলেন। বাইরে এখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দূরে বাজও পড়ছে। ব্যাঙগুলো ঝিঝিগুলো সমান তালে ডেকে চলেছে। এরই মধ্যে শুনতে পেলাম একজন খুব ক্ষিপ্তভাবে বলছে, তোমাকে ছাড়বে না সেখান, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আগে ভেতরেরটাকে শেষ খবর, তারপর তোমাকে মেরে আমার প্যাস মেটাবে। গলাটা আমার খুব চেনা মনে হচ্ছিল। মনে পড়ল সেই রাতে জানালার বাইরে এই গলাটার আওয়াজই পেয়েছিলাম। আমি ভয় পেলাম, কিন্তু শুনতেও ছাড়লাম। আবার কান পাতলাম। তারপর শুনলাম আরও একজনের কথা, আমিও দেখব নীল বসু, তুমি কি করে সন্দীপকে খুন করো। আমি চমকে উঠলাম। মনে মনে বললাম, কি বলছে লোকটা? এ যে আমারই নাম করছে। এই লোকটার গলাটাও খুব চেনা। মনে পড়ল এ তো শশীভূষণের গলা, কিন্তু এত রাত্রে। হঠাৎ শুনলাম, You flat Indian! মুখ সামলে কথা বল শয়তান। তুমি আমাকে রুখতে পারবে না শয়তান, You flat Indian! মাস্টার চন্দ্রকান্ত! আমার মাথার মধ্যে সমস্ত কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। হঠাৎ শুনতে পেলাম খুব জোরে একটা গুলি করার আওয়াজ। তারপর সব নিস্তব্ধ। শুধুমাত্র ঝিঝিগুলো সামান্য একটু সময় চুপ করে থেকে আবার ডাকতে শুরু করে দিয়েছে। এবার বিছানা থেকে টর্চটা নিয়ে খুব সতর্কের সাথে দরজা খুলে বাইরে বেরোলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কেবলমাত্র পোড়া বারুদের একটা উগ্র গন্ধ নাকে এলো। তারপর টর্চের আলো ঘুরিয়ে উঠোনে ফেললাম। হঠাৎ পায়ে কি একটা ঠেকতেই টর্চটা ঘুরিয়ে দেখতে পেলাম একটা কঙ্কাল, সঙ্গে সঙ্গে একটা বিরাট হাসি। আমি তারপর আর কিছুই জানি না। সকালবেলা ঘুম ভাঙতে দেখি দয়াল আমার মাথার গোড়াতে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকাতেই ও বলল, সকালবেলাতে এসে দেখি আপনি বারান্দাতে পড়িয়ে আছেন, তুলে এনে শুইয়ে দিছি। আমি তখন আগের রাতের সমস্ত ঘটনাটা বলতেই দয়াল বলল, আপনি ভয় পাবেন থেকে আগে কিছু বলিনি বাবু।
150 বছর আগে একজন সাহেব এই পোস্ট অফিসটা বানিয়েছিল। সাহেব খুব বজ্জার ছিল বাবু, ঘরের মেয়ে বউ কাউরে রেহাই দিতুনি। একদিন এই পোস্ট অফিসের ঘরে একজন চাষিরে খুন করে ওই পাশের পুকুরে ভাসিয়ে দিলে শয়তানটা। পোস্টমাস্টার চন্দ্রকান্ত সেটা সহ্য করতে পারলিনি বাবু, সেও একদিন শয়তানটারে খুন করল। সেই দিনটাও ছিল কালকের মতোই 6ই আষাঢ়। কিছুদিন পরে ধরাও পড়ে গেল, বিচারে তার ফাঁসি হলো বাবু। নীলকর সাহেবের পেতারটা ঘুরে বেড়াতো প্রতিশোধ নেওয়ার লিগে, আর ওদিকে চন্দ্রকান্তের পেতারটাও ঘুরে বেড়াতো এই পোস্ট অফিসের আশেপাশে। আজ 150 বছর পর দুজনেই মুক্তি পেল। আমি বললাম, তার মানে? ওই দেখুন বাবু। বাইরে গিয়ে দেখি দুটো চিতা সাজানো হয়েছে, কিছু লোকও জড়ো হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি এসব? উত্তরে দয়াল বলল, নীল সাহেবের পেতারটা একটা কঙ্কালে গিয়ে ঢুকছিল, আর চন্দ্রকান্তের পেতারটা গিয়ে ঢুকছিল মহেশতলা শ্মশানে পড়ে থাকা একটা মরা দেহের মধ্যে। আজ এদের দুজনকে দাহ করে দুজনের উদ্দেশ্যে পিণ্ডদান করা হইব। কিন্তু সাহেব আমাকে খুন করতে এসেছিল কেন? তখন দয়াল আমাকে নিয়ে গেল চিতা দুটোর দিকে। গিয়ে দেখি তাদের একটি শশীর দেহ। দয়াল বলল, ছিল সে আপনার মতোই দেখতে ছিল, আজ থেকে 150 বছর আগে। ওই দেখুন বাবু। দেখলাম একটা ছেলে একটা বাঁধানো ফটো হাতে দাঁড়িয়ে আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ কাজে এই জিনিসটার দরকার হয়। কাছে গিয়ে দেখি একদম হুবহু আমারই মতন দেখতে। আমার বুঝতে কিছুই বাকি রইল না। শুনছিলেন আজকের গল্প নীলকুঠির নীল সাহেব, পরিচালনায় জানি না অ্যালবাম। শুনছিলেন নীলের সাথে সাসপেন্স অব দ্য ডে।